এই তো শেষ আব্বা। তুই এখনো গোসলে ঢুকিসনি কেন? মাংসের ঘ্রাণে আর থাকতে পারলাম না আম্মা। পাশ থেকে চামচ নিয়ে মায়ের আঁচল দিয়ে সরিয়ে নিল ঢাকনা। সাথে সাথে হুড়মুড় করে নাকে প্রবেশ করলো লোভনীয় ঘ্রাণ, যা মুখে পানি আনার জন্য যথেষ্ট। এক টুকরো মাংস নিয়েই গরম গরম মুখে পুড়ে দিয়েছে সে। তাপে তার মুখ ঝলসে যাবার জোগাড়। ফু দিয়ে দিয়ে কোনো রকমে গলাধকরণ করতে সক্ষম হলো। রাজিয়া বেগম রেগে গেলেন এমন অবস্থা দেখে। চোখ পাকিয়ে বললেন, এত অস্থিরতা কেন তোর রাইফ? আস্তে ধীরে খেতে পারিস না? আহ আম্মা, এত মজা হয়েছে তরকারি, ধৈর্য ধরে রাখতে পারিনি। যা এবার গোসলে, নামাজ পড়ে এসে একবারে খাবি। চিংড়ির বাটিটা দাও একটু এদিকে, এটাও টেস্ট করে যাই। লবণ বেশি দিলা না কম দিলা খেয়ে জানে। এমন কথা শুনে রাজিয়া বেগম রাগ করতে গিয়েও হেসে দিলেন। ছেলে যে লবণে রুচিলা করে মাছ খেতে চাচ্ছে তা উনি ঢের জানেন। তাকে আর বাটিটা দিতে হলো না। রাইফ নিজেই বাটি নিয়ে গপা গপ মুখে পুড়ে ছুটল গোসলের উদ্দেশ্যে। চিংড়ি মুখে থাকা অবস্থাতেই আধো আধো কণ্ঠে চেঁচিয়ে মাকে বলল, ফার্স্ট ক্লাস হয়েছে আম্মা, আর দুইটা খেতে পারলে ডাবল ফার্স্ট ক্লাস হতো। জোহরের আজান হয়েছে বেশ কিছুক্ষণ হলো। শকত রহমান রেডি হয়েছেন পাঞ্জাবি পরে। শেষে পাঞ্জাবি এবং হাতের কবজিতে একটু আতর মেখে একেবারে তৈরি তিনি। মীরা সমস্ত ঘর ঝাড়ু দিয়ে মুছে ফেলেছে। আসবাবপত্রের উপর জমে থাকা ধুলোবালিও মুছে একেবারে চকচকে করে তুলেছে। সে সময় খাদিজা বেগমকে নিয়ে কিচেনে ঢুকলেও গরমে অতিষ্ঠ হয়ে 20 মিনিট পরেই বেরিয়ে এসছে সেখান থেকে। এখন সে সদর দরজার সামনে এক কোনায় চুপটি করে বসে মাথা নিচু করে বাহিরে যাওয়া জুতোগুলো গুছিয়ে রাখছে শেলফে। একজোড়া করে জুতো হাতে নিচ্ছে আর ফ্লোরে বাড়ি দিয়ে জুতোয় লেগে থাকা বালিগুলো আলাদা করে উপরে রাখছে। সিঁড়ি বেয়ে কারো নিচে নামার শব্দ পেয়ে দ্রুত ওড়নাটা টেনে নিল মাথায়। পায়ের শব্দটা খুব কাছাকাছি এসে থেমে গেল। সুন্দর পুরুষালী ঘ্রাণ আসছে নাকি। সেকেন্ড পাঁচেকের মধ্যে বুঝতে পারলো এই ঘ্রাণটা তার চেনা। এর আগেও পেয়েছে সে, এবং মালিককে সেটাও ঠাউর করতে সক্ষম হলো। এখনো যাচ্ছে না কেন লোকটা? বিরক্তিতে চোখ মুখ শক্ত করল মীরা। আজ আর নিস্তার নেই লোকটি। যা হবার হবে, কিন্তু অসভ্যতামির জন্য একটা ধমক দিবেই সে। মাথা উঁচু করে ধমকে উঠবে সে মুহূর্তে রাইফ ফিস ফিস শব্দে ভরাট কণ্ঠে বলে উঠল, আমার থেকে পালিয়ে আর কতদিন থাকবা মীরা? তোমার নীরবতা পীড়া দিচ্ছে আমাকে, আমার হয়ে যাও প্লিজ। ফিস ফিস করে বলা কথাটা কর্ণকুহুরে পৌঁছানো মাত্রই মীরা তেলে বেগুনি জ্বলে উঠল। বিরক্তির রেখায় স্পষ্ট ফুটে উঠেছে মুখাবয়বে। দুশো কুচকানোর ফলে কপালে সূক্ষ্ম ভাঁজেরও সৃষ্টি হয়েছে। আচ্ছা বেহায়াত লোকটি পেয়েছে কি উনি? যখন তখন যা খুশি তাই বলে দিবে। আজ ওনার ফুরফুরানি বের করে ছাড়বে মীরা। যা ভাবনা সেই কাজ। ফট করে দাঁড়িয়ে পড়ল সে। দাঁতে দাঁত চেপে গোলাপি আভা ফুটে ওঠা মুখটা ঘুরিয়ে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো। চাপার স্বরে দাঁতে দাঁত চেপে শোধালো, সমস্যা কি আপনার? এবং তৎক্ষণাৎ মীরার নজর এলো শুভ্র পাঞ্জাবি পরা সুঠাম দেহি শ্যামবর্ণের পুরুষটিকে। আজ কেমন স্নিগ্ধ, সুন্দর এবং পবিত্র লাগছে। চুলগুলো বেশ পরিপাটি। গালের খোঁচা খোঁচা দাড়িগুলো আজ খুবই ছোট। দেখতে কেমন বাচ্চা বাচ্চা লাগছে যেন। মনে হচ্ছে কয়েকদিনের ব্যবধানেই তার বয়স 4-5 বছর কমে গিয়েছে। দৃষ্টি এদিক সেদিক ঘুরিয়ে আবারও বেহায়া নজর গেল রাইফের কপাল, নাক, মুখ, গলা এবং সর্বত্র। মীরার এমন চাহনি দেখে ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসল রাইফ। গলার স্বর অনেকটাই খাদে নামিয়ে মুখটা এগিয়ে আনলো মীরার দিকে। সাথে সাথে মীরা পেছন দিকে নিজেকে ঠেলে দূরত্ব বজায় রাখল। যদিও দুজনের মাঝে 1 হাত পরিমাণে ফাঁকা, তবুও পুরুষালী ঘ্রাণ মীরা রন্ধে রন্ধে প্রবেশ করছে। রাইফ দুভ্রু উঁচু করে ভরাট কণ্ঠে শোধালো, ওভাবে চোরা চোখে তাকিয়ে কি দেখছো? তুমি বললে আজকে ব্যবস্থা করি, মন ভরে দেখতে পারবা, ভয় নেই, একটু গুনাহ হবে না। একটাবার অনুমতি দাও, শুধু একটাবার। মীরা চোখ গোল গোল করে বিস্ফোরণ নেত্রে তাকাতেই রাইফ পিঠ টান টান করে সোজা হয়ে দাঁড়ালো। মীরা যতই বুঝদার এবং আত্মবোধ সম্পন্ন মেয়ে হোক না কেন, এমন পরিস্থিতি তার জন্য নতুন, এবং এটাই প্রথম। কেউ যে তাকে পছন্দ করেনি তা নয়, কিন্তু এতটা কাছে আসার দুঃসাহস পূর্বে কেউ করেনি। মাথাটা গোলমাল লাগছে তার কাছে। মনের ভিতর শব্দগুলো ঘুমুট বেঁধে আছে। শুষ্ক গলাটা ঢোক গিলে ভিজানোর বৃথা চেষ্টা করলো। দুরু দুরু বুকে 7-5 ভেবে অগোছালো কথাগুলি গুছিয়ে আনলো। শুষ্ক অধৈর্য গোল জিহ্বার জগার সাহায্যে ভিজিয়ে নিয়ে জবাব দেওয়ার উদ্দেশ্যে কিঞ্চিত ফাঁক করতে রাইফ বলে উঠল, আর কত নীরব থাকবে? আমি আর পারছি না মীরা, সত্যি পারছি না।
তোমার কি সম্মতি আছে আমার প্রস্তাবে? আম্মাকে পাঠাই? রাইফের চোখ মুখ ভর্তি কি আকুল আবেদন, কাছে পাওয়ার কিংবা দু চোখ ভরে প্রিয়সীকে দেখার তৃষ্ণা মেটানোর। মীরা এমন কথার অর্থ সাথে সাথে অনুধাবন করতে সক্ষম হলো না। অন্য সময় হলে ঠিকই বুঝতে পারত, কিন্তু রাইফের একের পর এক কথার বাণী সত্যি আজ অসহায় লাগছে তার। নিজেকে শান্ত করতে কিছুক্ষণের জন্য নেত্রপল্লব বন্ধ করল। অথরের মাঝে হালকা ফাঁক করে ভেতরে জমা রুদ্ধশ্বাস বের করে দিয়ে পিটপিট চোখে আরেকবার রাইফের পানে তাকানোর উদ্দেশ্যে চোখ খুলল। দৃষ্টি নিক্ষেপ করতেই দেখতে পেল সম্মুখে সে নেই। এক মুহূর্তের মাঝেই কোথায় হাওয়া হয়ে গেল ভেবে মীরা এবার আরো বেশি হতভম্ব হলো। ইনি কি পাগল নাকি ছাগল, ডিম নাকি ভূত, কখন কি করে বোঝা মুশকিল। আকস্মিক পেছন থেকে ভেসে আসা কণ্ঠস্বরে চমকে উঠল মীরা। আব্বাজান এখানে কখন আসলেন? সব শুনে ফেলেননি তো? কথা বলতে দেখে কি মনে করবেন তিনি? ভুল বুঝবেন না তো? এরকম অনেক প্রশ্ন উকি দিচ্ছে মীরার মনে। মনের প্রশ্ন মনের মাঝে চাপা দিয়ে চট করে পিছু তাকিয়ে ঘুরে দাঁড়ালো। শওকত রহমানের হাসি হাসি মুখে রাইফের সাথে হ্যান্ডশেক অবস্থায় সালাম এবং কুশল বিনিময় করতে দেখে মীরার অশান্ত মন খানিক শান্ত হলো। পরিস্থিতি যে নিয়ন্ত্রণে আছে সেটাও জানান দিল তার মস্তিষ্ক। শওকত রহমান হাস্যোজ্জ্বল মুখে রাইফের উদ্দেশ্যে বলছেন, নামাজে যাচ্ছ রাইফ? রাইফের বেশভূষা দেখেই বোঝা যায় নামাজের পূর্ব প্রস্তুতি তার মাঝে। তাই প্রশ্ন করে আর উত্তরের জন্য অপেক্ষা করলেন না, পর মুহূর্তেই বললেন, আচ্ছা চলো একসাথেই যাই। রাইফ গাল ভর্তি হাসি দিল, শ্রদ্ধার সহিত বলল, হ্যাঁ চাচা চলেন। নিচে নামার উদ্দেশ্যে পা বাড়াতে বাড়াতে শওকত রহমান মীরাকে বললেন, আম্মাজান এখন এগুলো রাখেন, গোসল করে সালাত আদায় করেন, যান ভিতরে যান। মীরা এক পলক শওকত রহমানের দিকে তাকিয়ে নিচু আওয়াজে বলল, জি আব্বাজান, সাবধানে যাবেন। শওকত রহমান এবং রাইফ নিচে নেমে গেলেন খোশ মেজাজে গল্প করতে করতে। মীরারও এত কিছুর পর এখন আর ইচ্ছে করছে না এখানে দাঁড়িয়ে থাকতে। এমনিতে আজ তীব্র গরম, তার উপর রাইফের আজগবি কথাবার্তা শুনে মাথা এবং কান থেকে ধোঁয়া বের হবে বলে মনে হচ্ছে। শরীর ঘেমে একাকার, ফিনফিনে শরীরটার সাথে লেপ্টে আছে পিচ রঙের ওপর হালকা প্রিন্টের জামাটা। কোনো রকমে জুতাগুলো ওপরে তুলে ময়লাগুলো ঝাড়ুর সাহায্যে বেলচাতে তুলেই বড় বড় পা ফেলে ভেতরে প্রবেশ করলো। দরজা আটকে দিল শব্দ করে। রাইফের ওপর জমানো ক্ষোভ দরজার উপর প্রয়োগ করলো কিনা কে জানে। শওকত রহমান এবং রাইফ বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করছেন আর পায়ে পা মিলিয়ে এগোচ্ছেন। বাসা হতে মসজিদ বেশি দূর না, এই তো 2-3 মিনিট হাঁটলেই মসজিদ। 3 রাস্তার মোড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার নিজস্ব সত্তায়। মধ্য রাস্তায় এসে শওকত রহমান পাঞ্জাবির পকেটে হাত ঢোকালেন, শূন্য পকেট, সাথে সাথে অন্যটাতে হাত দিলেন। পকেট হাতড়ে মুঠোফোন, তসবি এবং কিছু টাকা ব্যতীত অন্য কিছুই পেলেন না। না, টুপিটা এটাতেও নেই। খাদিজা বিছানার উপরেই তো রেখেছিল পাঞ্জাবি পাজামার সাথে, সঙ্গে নিতে একেবারেই ভুলে গেছেন। ভুলটা বয়স বাড়ার সাথে সাথে স্মৃতিশক্তি লোপ পাচ্ছে ভেবে রাইফের দিকে তাকিয়ে বললেন, দেখেছো অবস্থা, টুপিটা রেখে আসছি, বয়স হচ্ছে তো, তুমি যাও আমি গিয়ে আনছি। কথাটা বলে মুঠোফোনটা বৃদ্ধাঙ্গুলির মাধ্যমে অন করলেন। কয়েক সেকেন্ডের ব্যবধানে কল করলেন কারো নাম্বারে। কানে ফোন রেখে অপেক্ষা করতে করতেই রিসিভ হওয়ার সাথে সাথেই বলে উঠলেন, টুপিটা নিয়ে নিচে আসেন তো আম্মা, আপনার ছেলে বুড়ো হয়েছে, সব ভুলে যায়। অপর পাশে কি কথা বললো তা মৃদু আওয়াজেও শুনতে পারল না রাইফ। শওকত রহমান ফোনটা কান থেকে নামিয়ে পকেটে রেখে রাইফের উদ্দেশ্যে বললেন, তুমি যাও আমি আসছি। রাইফ সাথে সাথে বাধা প্রদান করলো, গদগদ কণ্ঠে বলল, আপনি কেন কষ্ট করবেন চাচা, আমি যাই, 1 মিনিটও লাগবে না আনতে। এক কাজ করেন, অনেক গরম তো, আপনি বরং এই দোকানে বসেন। শওকত রহমানকে নিষেধ করারও সুযোগ দিল না রাইফ। হন হন করে সামনের দিকে এগোতে থাকলো, কোনোভাবেই পেছন ফিরে তাকাচ্ছে না। কিছু ফিরলেই যেন মহা বিপদ, যা খুশি তাই হয়ে যাক, আজ আর তাকে আটকাতে পারবে না কেউ। বেশ দূরে চলে আসার পর চোরা চোখে তাকিয়ে দেখলো শওকত রহমান বসেছেন দোকানে। যাক, উনি তবে আর আসবেন না। এই সুযোগে যদি আরেকবার হৃদয় দিয়ে বসা রমণীর সান্নিধ্য লাভ করা যায় তবে মন্দ কি। তপ্ত দুপুর, আবহাওয়া ভ্যাপসা গরম, ভো ভো করে কেঁপে উঠে বিছানার ওপর রাখা ফোনটা বেজে উঠল উচ্চ শব্দে। খাদিজা বেগম এখন একটু পায়েস বসিয়েছেন চুলায়। এই ভর দুপুরে কাজের সময় কেউ কল করেছে বলে খানিক বিরক্ত হলেন।
মীরাকে ডাকবেন, ফোনটা এনে দিতে সে উপায়ও নেই। নিচে গেছে টুপি নিয়ে। নিজে এসে নাম্বার দেখে চোখ বুলিয়ে হাসি মুখে রিসিভ করলেন। বললেন, আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি খাদিজা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আপা, সবাই ভালো আছে। উর্মি কই, এখন আসলো না যে? ঘুমাচ্ছে এখন, সারা রাত ঘুমাতে পারিনি গরমে। সকালে নাস্তা শেষে শুয়েছে, 2বার ডেকে আসছি, ওটা নামই নিচ্ছে না। থাক আপা, ঘুমাক। ঘুম হলে একাই উঠবে। খিচুড়ি আর পায়েস রান্না করছি, দ্রুত পাঠিয়ে দেবেন কিন্তু। আচ্ছা যাব। শোনো, ভাইজান কই? নামাজের জন্য বের হলো একটু আগে। আর মীরা? ওর আব্বাজান ভুলে টুপি রেখেই চলে গেছে, সেটা দিতেই নিচে গেছে, চলে আসবে এখনই। সানজিদা বেগম এ পর্যায়ে এসে ফিসফিস করে করে কথা বলা শুরু করলেন। এমন একটা ভাব যেন ফোনের কথা অন্য কেউ শুনে ফেলবে, অথচ দুই প্রান্তের দুজন রুমে একা। শোনো খাদিজা, খুব ভালো একটা সম্বন্ধ আসছে বুঝছো। ছেলেরা উচ্চ শিক্ষিত, খুব ভালো ফ্যামিলি, ঢাকায় থাকে, বাবার বিজনেস আছে অনেক বড়, ছেলেও প্রতিষ্ঠিত, খুবই নম্র ভদ্র। তুমি ভাই আর মীরাকে বোঝাও, এমন সম্বন্ধ কিন্তু পরে নাও আসতে পারে। খাদিজা বেগম ভাবনায় পড়লেন। মীরার বাবাকে নিয়ে তো কোনো সমস্যা না, কিন্তু মেয়েকে বুঝাবে কি করে? দাদির শোকে শোকার্ত হয়ে বিয়ে নামক জিনিসটাকে একের পর এক নাকচ করেই যাচ্ছে। শখ তো সবার থাকে। নূরজাহান বেগমেরও শখ ছিল প্রিয় নাতনির বিয়ে দুচোখ ভরে দেখার। তার জন্য ব্যবস্থাও নিয়েছিলেন। এক সম্ভ্রান্ত পরিবারে বিয়ে ঠিক করেছিলেন তিনি। ক্রমে বিয়ের দিন ঘনিয়ে আসায় উৎসবভাব বিরাজ করছিল পুরো বাড়িতে। কিন্তু হায়াত মউত কি আর বলা যায়? বিয়ের ঠিক 2 দিন আগে ফজরের নামাজ পড়ে তাসবিহ তেলাওয়াত করা অবস্থাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দাদিকে হারানোর কষ্টে এবং তার শখ পূরণ হলো না বলে মীরা সেদিনই শওকত রহমানকে সাফ সাফ জানিয়েছে সে এই বিয়ে আর করবে না। শুধু এটা না, কখনোই বিয়ের আসরে বসবে না সে। ভালো পরিবার হওয়াতে বরপক্ষ মীরার অবস্থা বুঝেছিল সেদিন, তারাও আর জোর করেনি। কিন্তু মীরার মতো মেয়েকে ছেলের বউ করতে না পারার আফসোস রয়ে গেছে তালুকদার সাহেবের স্ত্রীর মনে। খাদিজা বেগম অনেক বুঝিয়েছিলেন মীরাকে, মেয়ে মানুষ, স্বামীর সংসারে যেতেই হবে, আল্লাহর বিধান। কিন্তু এই মেয়েকে যে কিছুতেই রাজি করাতে পারছেন না। অসহায় কণ্ঠে বললেন, আপা, আপনি তো জানেন মীরা কেমন, আমি কি করতে পারি বলেন? তুমি পারবা বুঝছো, ওর একটা সুন্দর জীবন দরকার। দেখো না জিম মেরে থাকে সব সময়, শক্ত হওয়া লাগবে। মেয়েকে বুঝাও খাদিজা, এরপর আর আমাকে পাবা না বলে দিলাম। মাথায় রাখো, রাখছি। আল্লাহ হাফেজ। আপা, টুটটুট শব্দ করে কেটে গেল কল। কথা আর সম্পূর্ণ করতে পারলেন না তিনি। মুখোমুখি দুজন। গেটের সাথে কাঁধের এক পাশ হেলান দিয়ে শান্তভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে রাইফ। হাত দুটো বুকের ওপর ভাঁজ করা, পা একটা বাঁকা করে অন্যটার ওপর আড়াআড়ি করে রেখেছে। শীতল তার চাহনি, গভীর দৃষ্টি প্রিয়সীর ঘরমাক্ত মুখটার উপরেই নিবদ্ধ। মীরার অস্বস্তি হচ্ছে খুব, সাথে আব্বাজানের উপর রাগও হচ্ছে। উনি নিজে না এসে কেন এই লোকটাকে পাঠালেন? শওকত রহমানের কল পাওয়ার সাথে সাথেই টুপিটা হাতে নিয়ে নিচে নেমে এসছে। দ্রুততার সহিত সিঁড়ির ধাপ দুটো করে অতিক্রম করার ফলে এখনো হাঁপাচ্ছে সে। 3 মিনিট পার হতে চলল, কিন্তু রাইফ একইভাবে দাঁড়িয়ে। মীরার হাতে সাদা টুপিটা এখনো বিদ্যমান। একবার এগিয়ে দিয়েছে, কিন্তু রাইফ প্রত্যাখ্যান করেছে। অধৈর্য হয়ে মীরা মুখ খুলবে ঠিক তখনই রাইফ চোখ রাঙালো, ভ্রু কুটি করে বুঝিয়ে দিল আর কিছুক্ষণ। মীরা অবাকের উপর অবাক হচ্ছে বারংবার। আশ্চর্য, এমন হাবভাব কেন লোকটার? বারবার অধিকার খাটাচ্ছে তার উপর। মীরার এবার মনে হলো রাগে শরীরের রগ ছিঁড়ে যাবে। অধৈর্য হয়ে সামনে থেকে 2 পা এগিয়ে এসে রাইফকে অতিক্রম করে উকি দিল গেটের বাহিরে। আব্বাজানকে দেখা যাচ্ছে না কোথাও। রাগে গমগম করে আবারও রাইফের সামনে এলো, কাট কাট কণ্ঠে বলে উঠল, আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন, বিরক্ত হচ্ছি আমি। বিরক্ত হওয়া রমণীকে দেখতে ভালো লাগছে আমার। বিরক্ত করা পুরুষটাকে ভালো লাগছে না আমার। মীরার সোজা সাপটা জবাব শুনে রাইফ ধীরে ধীরে মুচকি হাসল। সে তো ভেবেছিল এক্ষুনি চলে যাবে এখান থেকে, মন ভরে দেখেছে আপাতত কয়েকদিন দেখা না হলেও এই স্মৃতিটুকু নিয়ে কাটিয়ে দিতে পারবে। কিন্তু এই মেয়েটাও দেখি বেশ কথা জানে তার মতো। তাহলে আর দেরি কিসের? আসর একটু জমানো যাক আর 2 মিনিটের জন্য। মীরার বিরক্তিতে ভরা মুখ পানে গভীর দৃষ্টি রেখে রাইফ শান্ত কণ্ঠে বলল, তোমার ভালো না লাগা পুরুষটি
রমণীর হাসি দেখে নিজেকে ছন্ন করতে চায়। ভুলে যাক লোকটা, মেয়েটা এখন থেকে হাসিকে কোরবান করে দিল। আর লজ্জাটাকে নির্লজ্জ দেখতেও ইচ্ছে করছে লোকটির। হোক একটু, ক্ষতি কি তাতে? আসুক কাছে, ইচ্ছাকৃতভাবে বসুক পাশে। মীরা এই মুহূর্তে এসে কি বলবে ভেবে পাচ্ছে না। লজ্জাহীন কিংবা নির্লজ্জ সে হতে পারবে না কোশমিন কালেও। এই যে লোকটির বেফাঁস কথাতেও এখন লজ্জায় লাল হলো, মাথা ঝুঁকিয়ে ফেললো সাথে সাথে। কি জবাব দিবে এই কথার প্রেক্ষিতে? কি বলে লোকটার থেকে রেহাই পাওয়া যায়? মন তো চাচ্ছে লোকটার গার্ডিয়ানকে ডেকে বলতে, এমন অসভ্য কেন আপনার ছেলে? নামাজে যাওয়ার আগেও অন্য মেয়েকে ডিস্টার্ব করে, কান মোলে শাসন করতে পারেন না? ওনার কোনা দিয়ে কপালের ঘাম মুছে নিজেকে শান্ত করলো। এত অস্থির হলে চলবে না। ভেতরে লজ্জা মিশ্রিত রাগটাকে হজম করে মীরা শান্ত কণ্ঠে বলল, দেখেন। দেখছি। মীরার কথা শেষ না হতে রাইফের ফটাফট উত্তর। মীরার এবার নিজের চুল নিজে টেনে ছিঁড়তে ইচ্ছে করছে। নিজের ভুল শুধরে বলল, শুনেন। শুনছি, কিছু শুনবো বলেই সেদিন থেকে অপেক্ষা করছি। প্রহর গুনছি তীব্র আশায়, এই বুঝি সে আমার হয়ে যায়। জেগে জেগে স্বপ্ন দেখা ভালো, কেউ নিষেধ করবে না। তুমি তো আমার স্বপ্ন, তবে কেন আড়াল থাকো? এত কেন লুকোচুরি, বলতে পারো? মীরা হতাশার শ্বাস ফেলল। এই লোকের সাথে কথায় পেরে উঠবে না সেটা এখন স্পষ্ট। আর কথা বাড়াতে চায় না সে। যত পেঁচাবে ততই এই লোকের মনোবাসনা পূরণ হবে। কথা জাল থেকে বেরিয়ে এসে শুধালো, টুপি নিয়ে এখান থেকে বিদায় হবেন নাকি আমি বিদায় হব? হ্যাঁ, তুমি বিদায় হও, অন্যদিন না হয় 5 তলায় দেখবো। চিন্তা করো না, আমার করেই দেখ। রাই সোজা হয়ে দাঁড়ালো, টুপির জন্য হাত বাড়িয়ে দিল সামনে। কিন্তু মীরা থমকে আছে, চোখ মুখ একেবারে থ মেরে গেছে রাইফের শেষ কথায়। বুকের বাপাসে ছোট্ট হৃদযন্ত্রটা মনে হলো কয়েক সেকেন্ডের জন্য ধড়াক করে থেমে আবার চালু হয়েছে। হৃদস্পন্দন বেড়ে গেছে বহুগুণ। অন্যরকম অনুভূতি হচ্ছে তার, শরীরেও যেন শক্তি পাচ্ছে না একটুও। রাইফ টুপি না পেয়ে মীরার হাত থেকে এই টুপি টেনে নিল। ঘুরে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে বলে গেল আরো কয়েকটা শব্দ। ছোট মাথায় এত কিছু বুঝবে না, অপেক্ষা করো, আমি বুঝিয়ে দিব। ভালোবাসার রঙে রাঙাবো তোমায়। সেই কখন থেকে কলিং বেল বেজে চলেছে এক নাগাড়ে, এবং একই সাথে হাত দিয়ে দরজার উপর ধারাম ধারাম শব্দ করে ধাক্কা দিয়ে যাচ্ছে। দরজা খুলছে না কেউই। খুলবে বা কি করে? বাসায় যে মীরা ছাড়া অন্য কেউই নেই। কিন্তু সেও চুপচাপ আরাম করে পা তুলে হেলান দিয়ে বসে আছে সোফায়। সাড়া দেওয়ার বিন্দু পরিমাণ আগ্রহ নেই তার মাঝে। এক ধ্যানে দরজার দিকেই তাকিয়ে ভাবলেশীন ভাবে কিছু একটা চিবুচ্ছে। শওকত রহমান এবং খাদিজা বেগম গিয়েছেন মীরার মামা বাড়ি। তার ছোট মামা অসুস্থ, তাই দেখতে গিয়েছেন। চলে আসবে আজকেই। উর্মিকে রেখে গিয়েছেন মীরার সাথে। বেশ চলছিল দুজনের। খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, গল্প গুজব করে সময় ভালোই পার করছিল। কিন্তু আসল ঘটনা ঘটল মিনিট 10 হলো। মন খোলা চঞ্চল উর্মি খোশ মেজাজে গল্প করতে করতে মীরার বিয়ের সম্বন্ধটার কথা মুখ ফুসকে বলে ফেলেছে, এবং তৎক্ষণাৎ জিভে কামড় বসিয়ে চুপও হয়ে গিয়েছে। যদিও সরাসরি বলেনি, কিন্তু বুদ্ধিমতী মীরা ঠিকই বুঝতে পেরেছে। তখন থেকেই জব্দ করে যাচ্ছে উর্মির পেটের কথা শোনার জন্য। কিন্তু উর্মিও পণ করে বসেছে, আর একটা টু শব্দও বের করবে না পেট থেকে। এখন যা বলবে তাতেই বিপদ। শুধু বিপদ বলে ভুল হবে, মহা বিপদ। মীরা যে প্রখর জ্ঞান আর বুদ্ধিমত্তা, তাতে সে বলতেই কলকাতা ঠিক বুঝে যাবে। কিন্তু মীরা যেভাবেই হোক শুনেই ছাড়বে পেটের গোপন কথা। মীরা আত্মবিশ্বাসীও বটে। সে জানে এক পর্যায়ে রসকস মিশিয়েই বিস্তারিত বর্ণনা করে শোনাবেই তার অগোচরে পরিকল্পনা করা কাহিনী। শুধু দরকার একটু কৌশল অবলম্বন করার। তাই তো এক পর্যায়ে ছলে বলে কৌশলে দরজার বাইরে বের করে দিয়ে ভেতর থেকে লক করে দিয়েছে। মীরা জানে উর্মি দরজাতেই দাঁড়িয়ে থাকবে এবং এক পর্যায়ে ঘটনা বলবে বলে কথা দিয়ে ভেতরে প্রবেশও করবে। চলে যাওয়ার সাহস তার মাঝে নেই। দিনের বেলা হলে ঠিকই চলে যেত নিজের বাসায়, কিন্তু রাত হওয়ার কারণে এখান থেকে এক পাও নড়তে পারবে না সে। চলে না যাওয়ার কারণও আছে একটা। সন্ধ্যের পর থেকে বাসায় যে দারোয়ান গার্ড দেয়, তার চোখ দুটো ধূসর বর্ণের। অনেকে এমন চোখকে বিড়াল চোখ বলে থাকে। যাই হোক, সেই দারোয়ানের গায়ের রং আবার কুচকুচে কালো, যার জন্য চোখ দুটো তার চেহারায় বেশি প্রস্ফুটিত হয়। যদিও তার বয়স অল্প, এই 18-19-এর দিকেই হবে। অনেক ভালো মনের মানুষ, হাসি ছাড়া কথাই বলতে পারে না। কিন্তু উর্মির মনে হয় তার মুখে হাসি ফোটার সাথে সাথে সাদা ফকফকা দাঁত এবং ধূসর বর্ণের চোখ জোড়া জলজল করে ওঠে।
এই যে উর্মি এখানে দাঁড়িয়ে আছে, এখন যদি বাসায় চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়, নির্ঘাত দেখা হবে দারোয়ান ব্যাটার সাথে। আর তার একচিলতে নিষ্পাপ হাসি এবং উর্মিকে আপা বলে ডাকার সাথে সাথে খামোখা উর্মি ঘাইল হবে, জ্ঞান হারাবে সেখানে। অনেক আকুতি মিনতির পর না পেরে চুপচাপ সিঁড়িতে বসে পড়ল উর্মি। ফোনটাও সাথে নেই, থাকলে সময়টুকু অনায়াসেই কাটাতে পারত। বিরক্ত হলো, নিজেকে বকা দিয়ে নিজের 14 গোষ্ঠী নিজে উদ্ধার করলো। এত পাকনামি করতে হবে কেন তার? সানজিদা বেগম যে এখানে আসার আগে 100 বার করে কানের মধ্যে ঢুকিয়ে দিল যেন এ বিষয়ে কোনো কথা না বলে মীরার সাথে, তবুও কথা পেটে হজম হলো না কেন? বেশ হয়েছে, শাস্তি পেয়েছে। মীরা কোনো সারা শব্দ না পেয়ে কান খাড়া করলো, টিপ টিপ করে পা ফেলে দরজার সামনে এসে লুকিং গ্লাসে চোখ রাখলো। ওই তো উর্মি সামনে সিঁড়িতেই বসে পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে ফ্লোর খোঁচাচ্ছে। যাক, আছে তবে। মীরা মুচকি হাসলো। অপরদিকে উর্মি ধ্যানে মগ্ন। বলবে নাকি বলবে না? বললে আর কি হবে, আগে পিছিয়ে তো জানতেই পারবে। উর্মি না হয় মামুজানের কাজ এগিয়ে রাখলো। ভাবনার মাঝে দারোয়ানের কণ্ঠস্বর শুনতে পেয়ে ধরফর করে উঠে দাঁড়ালো। নিচ থেকে ওপরে উঠছে তা পায়ের শব্দেই বোঝা যাচ্ছে। উর্মি তড়িঘড়ি করে দরজায় ধাক্কা দিতে দিতে মীরাকে ডেকে উঠে বলল, মিরু রে, দরজা খোল তাড়াতাড়ি, দারোয়ান আসছে। দরজা খুলে আমার কি লাভ? লাভ ক্ষতি দিয়ে কি করবি? আমার কথা একবারও চিন্তা করবি না? আমার কথাও তো তোর ভাবা উচিত, তাই না? মীরার কথা শুনে উর্মি হতাশ হলো, বলল, তুই অনেক বাজে হয়ে গেছিস মীরা। বিজনেসম্যানদের মতো কেমন ডিল করছিস আমার সাথে? যা খুশি তাই ভাবতে পারিস। দারোয়ান বেটা এলো বলে দাঁড়িয়েই থাক। উর্মি নিচে উকি দিল। ওই তো দেখা যাচ্ছে একটু একটু, সাথে আরো কেউ আছে বলে মনে হচ্ছে। শেষ রক্ষা আর বুঝি হলো না। উর্মি চেঁচিয়ে ডেকে উঠল, মীরা, আপু বলছি, বড় আপু, প্লিজ দরজা খোল। তারপর লাইন বল, যেটা আমি শুনতে চাচ্ছি। আচ্ছা বলবো, খোল দ্রুত। কি বলবি? উর্মির এবার রাগে আর দুঃখে মাথা কাজ করছে না। যখন বলেছে বলবে তখন তো বলবেই। এখানে দাঁড় করিয়ে রেখে এত বিস্তারিত শোনার কি আছে? মামু আসলে ঠিক একটা বিচার বসাবে সে। বিরক্তিকর স্বরে বলল, এত কাহিনী করছিস কেন? বললাম তো বলবো, যা শুনতে চাইছিস তাই বলবো। পাক্কা? অধৈর্য হলো উর্মি, ধমকে সুরে চেঁচিয়ে বলল, হ্যাঁ রে বা, পাক্কা। মীরার মুখের হাসি প্রসারিত হলো। খট করে দরজা খুলে দিয়ে অপেক্ষা না করেই পুনরায় সোফায় গিয়ে বসল। উর্মি স্বস্তির শ্বাস ফেলল, দ্রুত পায়ে ভেতরে প্রবেশ করল। এত কিছুর পর অতিরিক্ত উত্তেজিত হওয়ার কারণে দরজা লক না করেই মীরার দিকে ছুটে গেল। পেছনেই কয়েক সিঁড়ির নিচে দাঁড়ানো রাজিয়া বেগম খেয়াল করলেন উর্মিকে। মাঝে মাঝেই দেখেন তাকে, টুকটাক কথা হয়। বেশ ভালো মেয়ে, বলতে গেলে ওই একটু বেখেয়ালি স্বভাবের। ওইটা ব্যাপার না, বয়স বাড়ার সাথে সাথেই ঠিক হয়ে যাবে। রাইবকে সাথে নিয়ে গিয়েছিলেন শপিং এ টুকটাক কেনাকাটার জন্য, কিন্তু একটা দুইটা করতে করতে অনেকগুলো হয়ে যাওয়ার কারণে দারোয়ান ব্যাগপত্র নিয়ে উপরে তুলে দিচ্ছে। নিষেধ করা সত্ত্বেও নিষেধ মানেনি। রাইফ আর তিনি আগে আগে হাঁটছেন আর দারোয়ান পেছন পেছন। রাজিয়া বেগম একটু ভাবলেন, ছেলের মতিগতিও এর মধ্যে পরখ করলেন। ছেলেও তাকিয়ে আছে দরজার দিকে উৎসাহিত চোখে। এমন তাকানোর অর্থ তিনি বুঝেন। মনে মনে খুশি হলেন। এতদিনে যদি তার শূন্য ঘরটা ভরে ওঠে কারোর পদচারণায়। ছেলের কাছ থেকে পজিটিভ কিছুই আশা করলেন রাজিয়া বেগম। গলা খাকারি দিয়ে বললেন, উর্মি মেয়েটা ভালো আছে তাই না রাইফ? রাইফের ছোট্ট উত্তর। রাইফ কথা বলছে ঠিকই, কিন্তু দৃষ্টি তার বাসার আদো খোলা দরজাতে। ফাঁক ফোকর দিয়ে যদি একটু দেখা যায় সেই আশায় বারবার নজর তাক করছে। এমন অবস্থা দেখে রাজিয়া বেগম শতভাগ নিশ্চিত না হলেও 50% নিশ্চিত হলেন। আত্মবিশ্বাসের সহিত জিজ্ঞাসা করলেন, তোর কেমন লাগে? মা জননীর মুখে এমন কথা শুনে রাইফের পা থেমে গেল। নজর ফিরিয়ে আনলো দরজা থেকে। পকেটে হাত রেখে শোধালো, কি ব্যাপার আম্মা, কি বুঝাতে চাও? না পিছিয়ে খোলাখুলি বলো। রাজিয়া বেগম ছেলের এমন প্রতিক্রিয়ায় একটু চিন্তিত হয়ে গেলেন। তবে কি তিনি ভুল বুঝলেন? আমতামতা করে বললেন, তুই নিজেও তো দরজায় উকি ঝুঁকি দিচ্ছিস, মা হিসাবে আমিও একটু জানতে চাইলাম। রাইফের হাসি পাচ্ছে, ভীষণ রকমের হাসি পাচ্ছে। জোরপূর্বক ঠোঁট চেপে হাসি নিয়ন্ত্রণ করলো। মায়ের হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে যেতে লাগলো আর বলল, রং নাম্বার ডায়াল করে ফেলেছ আম্মা। আসল জন ভেতরে, সহজে ধরা না দেয়া পাবলিক সে। আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আমি অপেক্ষা করছি, তুমিও না হয় আর কয়টা দিন অপেক্ষা করো।
দিনের শেষ ভাগ, গোধূলি লগ্নে পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে, ধারণ করেছে রক্তিম আভা। পরিষ্কার ঝকঝকে আকাশ, মেঘপুঞ্জ বিভিন্ন রঙে রঙিন হয়েছে, সেজেছে আজ নতুন রূপে। শিরশির করে মৃদু হাওয়া বইছে, শীতল করছে মন প্রাণ। মীরা ছোট্ট বারান্দায় খুব ব্যস্ত সময় পার করছে। বেতের মোড়ায় বসে সামনের টেবিলে ঝুঁকে রয়েছে সে। কানে ফোন এঁটে ডান হাতে কলম গুজে সাদা পাতায় হরহর করে লিখে যাচ্ছে মিড টার্ম পরীক্ষার সাজেশন। শর্টকাট সাজেশন হওয়াতে আর ছবি সংগ্রহ করেনি, কলের মাধ্যমেই ফটাফট লিখে নিচ্ছে সাদা কাগজে। দ্রুত লেখার ফলে খসখস আওয়াজ হচ্ছে। এমনিতে তার মন মেজাজ খুব একটা ভালো না, তার উপর আবার পরীক্ষার তারিখ পড়াতে আরো বিষণ্ণ হয়ে আছে মীরার কোমল হৃদয়খানা। গতরাতে বেশ বড় ঝাপটা গিয়েছে মীরার উপর দিয়ে, কিন্তু এখনো মাকে মানাতে পারেনি। কি করে সম্বন্ধটা আটকাবে সেটাই মস্তিষ্কের নিউরনে বাজছে। অতিরিক্ত চিন্তার দরুন খাওয়া দাওয়ার রুচিও নেই তার। কিভাবে নাকচ করবে সে এই সম্বন্ধ? কোন পন্থা অবলম্বন করলে রেহাই পাবে? ঝামেলা আর ভালো লাগে না তার। বিয়ে কেন দিতে হবে? বাবা মায়ের সাথে থাকলে কি খুব অসুবিধা হবে? কতটুকুই বা খায় মীরা? ওই তো 2 লোকমা দিয়েও দিন চলে যায় তার। তবে কেন এত তাড়া তাদের? সাজেশন নেওয়া শেষ হলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে রুমে এসে বিছানার ওপর দুপা ভাঁজ করে বসলো। ঢিলে হয়ে আসা খোপাটা খুলে পুনরায় বেঁধে নিল শক্ত করে। একটা সোনালী রঙের কাঠিও গুজে দিল খোপার মাঝে, যাতে নিপুণ কৌশলে করা চমৎকার কারুকার্য শোভা পাচ্ছে। পাশে রাখা ফোনটা মিনিট খানেক সময় পেরোতেই বেজে উঠল। সেভ করা নাম্বার এবং প্রিয়জনের নাম্বারই, কিন্তু আজ কেন যেন কিছুতেই ফোন তুলতে ইচ্ছে করছে না মীরার। মীরা জানে অপর প্রান্তের ব্যক্তিটাও তার মঙ্গল কামনা করে এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার বন্দোবস্ত করছে জোর তাগিদে। ইন্ধন দিচ্ছে আম্মা এবং আব্বাজানকেও। এমন মঙ্গল পছন্দ হচ্ছে না কিছুতেই। ঠিক করছে না এটা ফুপু। কেন শুধু শুধু জোর করছে? অতিরিক্ত বাড়াবাড়ি ব্যতীত আর কিছুই মনে হচ্ছে না তার। এর মাঝে শান্ত হয়ে যাওয়ার ফোনটায় পুনরায় রিংটোন বেজে উঠল। এবার আর নীরব থাকতে পারল না সে। এত চিন্তা আর নিতে পারছে না কিছুতেই। যা হবার হবে। হ্যাঁ বলে কথা শেষ করবে ভেবেই ফোনটা রিসিভ করলো। ধীর স্থির ভাবে কথা বলা শুরু করলো সে। আসসালামু আলাইকুম ফুপুজান। ওয়ালাইকুম আসসালাম। সারাদিন কই থাকিস তুই? ফোন দিলে পাওয়া যায় না কেন? ব্যস্ত ছিলাম ফুপু, কেমন আছো? ছোট্ট একটা ঢোক গিলে না চাইতেও আমতামতা করে মিথ্যে কথাটুকু বলেই ফেলল সে। কিসের ব্যস্ত? আজ তো সে সারাদিন শুয়ে বসেই ছিল মীরা। সানজিদা বেগমের কলও সে দেখেছে। সকালে 2 বার, দুপুরে 3 বার আর বিকেলে 2 বার কল দিয়েছে সে। মীরা একবার কল দিলে রিসিভ করার মেয়ে, কিন্তু সে রেসপন্স করলো মাত্র। তাই সানজিদা বেগম খানিক বিশ্বাস করেও করতে পারলেন না ভাতিজির কথা। খুব ভালো করেই চিনেন মীরাকে এবং তার অভ্যেসকে, তাই তোর শক্ত কণ্ঠে বললেন, যা খুশি তাই বুঝাস না আমাকে। তোর আম্মাকে কিছু বলেছে? মীরার অন্তচ্ছেদ হচ্ছে এ পর্যায়ে এসে। সে জানে ফুপুর পরের কথাটুকু কি হবে। সানজিদা বেগম আদেশের সুরে বলে উঠলেন, শোন, কাল ওরা আসবে, ঠিকঠাক তৈরি থাকবি। আমার মীরা কোটিতে একটা। অপর প্রান্তে পিনপত নীরবতা। নিঃশ্বাসের শব্দটুকু শুনতে পাচ্ছেন না তিনি। ধমকে উঠলেন সানজিদা বেগম, কি হলো? শুনেছিস আমার কথা? ওরা তোকে পছন্দ করেছে, শুধু ফর্মালিটি করতে আসবে। তুইও দেখ, ভালো লাগবে। ভালো লাগা কোথা থেকে আসছে ফুপু? আমি তো মীরার কথার মাঝে ফোড়ন কাটলেন সানজিদা বেগম। মীরা, নিজের ভালো বুঝতে শেখ এখন। এভাবে আর কতদিন? তোর মা আমি যেমন বিয়ে করে সংসার করছি, তোকেও করতে হবে। তোর দাদিও কিন্তু বিয়ে করেছিল, মনে রাখিস। আসছে, সন্ন্যাসী হবে। বকবক করতে করতে ঝাড়ি দিয়ে কলের সংযোগ বিচ্ছিন্ন করলেন সানজিদা বেগম। মীরা কানে ফোন রাখা অবস্থাতেই ঠায় বসে আছে। মাথায় এতটাই নিচু যে ফর্সা আদলটুকুও দেখা যাচ্ছে না। একটা হাত কোলের উপর রাখা। খানিক সময় পেরোতেই টুপ করে 1 ফোঁটা স্বচ্ছ জল পড়ল সেখানে। বুকের ভেতর জমে থাকা রাগ, ক্ষোভ কিংবা অসহায়ত্বগুলো জল হয়ে কি গড়িয়ে পড়ছে তবে? বিকেল হতে সন্ধে নেমেছে পৃথিবীতে, সাথে আধারও। অন্ধকারকে ঠেলে দিয়ে আলো ছড়াতে চারিদিকে কৃত্রিম আলো জ্বালিয়ে দিয়েছে সবাই। কিন্তু মীরার রুম এখনো অন্ধকার। বাহির হতে কিছু আলো তীর্যকভাবে রুমে ঢুকে মীরার চোখে মুখে রাজত্ব বসিয়েছে। খাদিজা বেগম নামাজ শেষে মেয়ের রুমের দিকে উকি দিলেন। কি ব্যাপার? অন্ধকার কেন? ঘুমিয়ে পড়েছে নাকি? অসময়ে তো শোয়ার কথা না, নামাজ পড়বে না? এরকম অনেকগুলো প্রশ্ন মনে জাগলো তার।
হেস্ত পায়ের রুমে দরজায় আসলেন তিনি। আচমকা রুম উজ্জ্বল হওয়াতে চোখ মুখ কুঁচকে ফেলল মীরা। টিপ টিপ করে ফোলা ফোলা লাল বর্ণের চোখ দুটো ধীরে ধীরে সয়ে নিল আলোটুকু। খাদিজা বেগম ডেকে উঠলেন মেয়ের নাম ধরে। একের পর এক প্রশ্ন করিয়ে যাচ্ছে সে। এই যেমন অন্ধকার করে রেখেছে কেন, কি হয়েছে, শরীর খারাপ ইত্যাদি। মীরা তাকালো না মায়ের দিকে, চুপিসারে চোখে শুকনো জলগুলোই মুছে নিল। ভেতরে ভেতরে চিনচিনে ব্যথাটা সে আর কাউকে দেখাতে চায় না। মন খারাপের কথাটুকু কেউ না জানুক। ঝটপট উঠে দাঁড়ায় সে। খাদিজা বেগমের মুখোমুখি যেন না হতে হয়, তাই কোনো রকমে কাপা গলায় নিচু স্বরে বলল, আম্মা নামাজটা পড়ি, ওযু করে আসি। এদিকে তাকা। মীরা তাকালো না, দ্রুত পদে ওয়াশরুমের দিকে হাঁটা ধরল। খাদিজা বেগম চুপটি করে বেলকনিতে গিয়ে দাঁড়ালেন। অপেক্ষা করতে থাকলেন মীরার জন্য। মেয়ের মনের অবস্থা যে ভালো না তা তিনি ঠাউর করতে পেরেছেন বোধ হয়। অনেকদিন পর আজ আবারও আড্ডার পসরা বসেছে রাইফের বন্ধু মহলে। টান টান উত্তেজনা নিয়ে এক একজন বাগবিতণ্ডায় ব্যস্ত। রাইফের ধ্যান সকালের ঘটনায়। খাবার টেবিলে রাজিয়া বেগম যখন মীরার ব্যাপারে জানতে চাইল রাইফের কাছে, তখন ছোটখাটো একটা বিষম খেয়েছিল সে। মাকে চিনে সে, যে কোনো মুহূর্তে তোড়জোড় লাগিয়ে দিবে ছেলের পছন্দ করা মেয়েকে পুত্রবধূ করার জন্য। এবং হলেও তাই। হুট করে প্রশ্ন করে বসলেন, হ্যাঁ রে রাইফ, মীরাকে বাসায় আনছিস না কেন? রাজিয়া বেগমের এমন কথাতে খাওয়া বন্ধ করে রাইফ মায়ের দিকে শান্ত চোখে ভাবলেশীন ভাবে তাকিয়েছিল অনেকক্ষণ। সবাই কি ভাবে তাকে? আজব কাজ কারবার। শুধু বলেছে পছন্দ করে, তার মানে তো এই না যে তাকে কোলে নিয়ে ঘুরতেছে, যখন তখন এখানে সেখানে হাজির করবে। নিজে দেখার জন্য মাথার ঘাম মাটিতে ফেলছে, তবু দেখা পাচ্ছে না। আর এরা উল্টো আবদার করে বসে আছে। রাইফ বিরক্ত হয়ে উদাস কণ্ঠে বলল, তুমি গিয়ে দেখে আসো। আমি তো দেখেছি রে ওকে, কি সুন্দর মায়া মায়া চেহারা, ভীষণ চুপচাপ। রাইফ আগ্রহের সহিত জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে দেখলা? একই বিল্ডিং এ থাকি, দেখবো না? সবাই দেখে। ভালো তো, খুব ভালো। আমি দেখিনি কেন তবে? আমার থেকে লুকিয়েছিলে নাকি এতদিন? ঠিক করনি লুকিয়ে থেকে। আগে দেখা হলে নিশ্চয়ই এতদিন বিয়ে হয়ে যেত আমাদের। জীবনের কতগুলো দিন পিছিয়ে গেলাম। ধ্যাৎ। মাথা নেড়ে আফসোস করতে করতে রাইফ নীরবে আওড়ালো কথাগুলো। কিছুক্ষণ পরে হঠাৎ মনে পড়লো একটু আগের কথা। বেখিয়ালি ভাবে মাকে বলেছে মীরাদের বাসায় গিয়ে দেখে আসতে। সর্বনাশ করেছে সে। শ্রদ্ধেয় জননী যে অতি উত্তেজনায় এই কাজও করে ফেলতে পারে সে সম্পর্কে পরিষ্কার ধারণা আছে তার। তড়িঘড়ি করে রাজিয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, শোনো আম্মা, বেশি এক্সাইটেড হয়ে ওদের বাসায় যেও না আবার। তোমার চুপচাপ মীরা এখনো কোনো ইঙ্গিত দেয়নি। রাজিয়া বেগম কিছুটা অবাক হলেন ছেলের শেষ কথায়। হাতে তোলা খাবারের লোকমাটা আর মুখে পড়লেন না। চুকুটি করে বললেন, এখনো পাসনি? তুই কি রে রাইফ, তোর বাবা আমাকে দেখার পর 1 সপ্তাহের মধ্যে বিয়ে করেছিল, আর তুই কি না? আম্মা, তুমি কলেজে যাইতে আসতে বাবা তোমার লাইন মারতো, কিন্তু তোমার হবু পুত্রবধূ ঘর থেকে বের হয় না। বের হলে রাইফ নামক ভূত ধরবে ওকে। ভয়ে লেজ গুটিয়ে আছে। রাইফের কথা শুনে রাজিয়া বেগম ছেলের অবস্থা বুঝতে পারলেন। ছেলে যে মীরার ওপর চরমভাবে ফেসে গেছে এটা ভেবেও মুচকি হাসলেন। রাইফ তাকিয়ে দেখে উনি হাসছেন। কপট রাগ দেখিয়ে বলল, আম্মা। রাইফের অসহায় মুখটা দেখে এবার আর হাসি আটকাতে পারলেন না তিনি। উচ্চ স্বরে হাসলেন মা। খানিকক্ষণ পর তার সাথে যোগ দিল ছেলেও। বাসা ভর্তি সুস্বাদু খাবারের গন্ধে ম করছে। হরেক রকমের খাবারের ডিশ সাজানো ডাইনিং এ। আয়োজনের কোনো কমতি রাখছেন না বাড়ির গিন্নিরা। পুরো দমে দৌড়জোড় করছেন শওকত রহমানও। কাল রাতে যখন মেয়েকে পাশে ডেকে জিজ্ঞাসা করেছিলেন তার সম্মতি আছে কিনা, তখন মীরা না করতে চেয়েও আব্বাজানের উৎসুক হাস্যোজ্জ্বল মুখের পানে চেয়ে আর কোনো শব্দ উচ্চারণ করতে পারেনি। হ্যাঁ কিংবা না কোনো নৈমিত্তিক উত্তরও প্রদান করেনি সে। ফ্যাকাশে চেহারা নিয়ে ঝুলঝুল চোখে তাকিয়েছিল শুধু। নীরবতার সম্মতি লক্ষণ মনে করে শওকত রহমান আজকের দিনের প্রস্তুতি নিয়েছেন। দুপুরের মধ্যেই চলে আসবে ছেলেপক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আজকে বিয়ের তারিখ ধার্য করা হবে। সবার মাঝে ব্যস্ততা থাকলেও উর্মি এবং মীরার মাঝে কোনো হেলদোল নেই। দুজনে ঘাপটি মেরে বসে আছে নরম বিছানায়। মীরা নিশ্চুপ স্থির হলেও উর্মি বরাবরের ন্যায় উল্টো। হাঁসফাঁস করছে কথা বলার জন্য। অনেক কথা মাথার ভেতর কিলবিল করছে, কিন্তু মীরা নীরবতা দেখে কিছুতেই কথা এগোতে পারছে না। 2-1 শব্দ উচ্চারণও করেছিল এর মাঝে, কিন্তু মীরা কথা বলার আগ্রহ প্রকাশ করেনি একটুও। একা একা তো আর বকবক করা যায় না, তাই চুপ করে গেছে তখনই। উর্মিও চায় মীরা নতুন জীবনে পা রাখুক, পবিত্র বন্ধনে আবদ্ধ হোক।
কিন্তু এত দ্রুততার সহিত মীরার মতামতকে গ্রাহ্য না করে হোক সেটাও সে চায় না। আর বড় যে বিষয় তার মাথায় ঘুরপাক খাচ্ছে তা হলো মীরাকে একা কেন বিয়ে দিবে? উর্মিও তো আছে। ও কি বাণিজ্য জলে ভেসে আসছে নাকি কুড়িয়ে পেয়েছে? কয়েক মাসে ছোট বড়, অথচ উর্মির কথা কেউ ভাবছেই না। একসাথে বিয়ে দিলেই তো তাদের লাটা ঝুঁকে যায়। উর্মিও খুশি হয়। সানজিদা বেগম ডাইনিং থেকে চেঁচিয়ে ডাকছেন উর্মিকে। উর্মি শুনেও না শোনার ভান ধরে কপালে বিরক্তির সূক্ষ্ম ভাঁজ ফেলে ধরাম করে চিত হয়ে শুয়ে পড়ল বিছানায়। পাতলা ওড়নাটা দিয়ে মুখটা ঢেকে ফেলল তাৎক্ষণিক। সে জানে মা কেন ডাকছে তাকে। সাড়া দেওয়ার সাথে সাথেই বলবে গোসল কর দুজন, রেডি হ দ্রুত, এটা কর সেটা কর। বয়ে গেছে তার। খুবই বিরক্তিকর। উর্মির তো মন চাচ্ছে মাইক লাগিয়ে বলতে। অত ঠেকা পড়ে নাই উর্মির অবর মানুষদের জন্য রেডি হওয়ার। আজ এভাবেই শুয়ে শুয়ে মন খারাপ উদযাপন করবে বলে মনস্থির করল। যদি তার ক্ষমতা থাকতো তাহলে এই বিয়ে সে কখনই নাকচ করে দিত। সে হতে দিত না কোনোভাবে। আগডুম বাগডুম চিন্তা করতে করতে হুট করে কিছু মনে পড়লো উর্মির। তড়িৎ গতিতে উঠে বসলো। কোলের ওপর পড়ে থাকা অন্যটা কোনো রকমে মাথায় দিয়ে ছুটলো শওকত রহমানের রুমের দিকে। আজ একটা বোঝাপড়া আছে তার মামুজানের সাথে, খুবই গুরুত্বপূর্ণ বোঝাপড়া। মীরার শেষ রক্ষাটা যদি হয় এবার। রাইফ অফিসে ভীষণ ব্যস্ত সময় পার করছে গত কয়েকদিন হলো। কাজের চাপ প্রচুর। এক গাদা ফাইলের স্তূপ পড়ে আছে তার সামনে। সাদা শার্টের স্লিপ কোণ পর্যন্ত গুটিয়ে রেখে হরদম একের পর এক ফাইল চেক করে যাচ্ছে। কখনো চোখ ফাইলে তো কখনো কম্পিউটারের স্ক্রিনে। যদিও শারীরিক কোনো কাজ করতে হয় না তার, তবুও ব্রেনে অতিরিক্ত প্রেশারের ফলে শরীরটাও ভালো লাগছে না তার। আর মন, সে তো অনেক আগে থেকেই খারাপ। মীরার দেখা পায় না কয়েকদিন হলো। 2-3 দিনকেই মাসের সমান মনে হচ্ছে যেন। অন্যদিকে মা অসুস্থ। সব মিলিয়ে হজবরল অবস্থা তার। কালো রঙের হাত ঘড়িতে চোখ বোলালো একবার। 1:29। আর 1 মিনিট পরই লাঞ্চ ব্রেক। আজ এক্ষুনি চলে যাবে সে। রাজিয়া বেগমের শরীরটা ভালো না। কাল রাতেও জাহাঙ্গীর আলমকে স্মরণ করে কান্নাকাটি করেছেন। বিপি হাই, ঘাড়ের খিঁচুনির সাথে ডায়াবেটিসও হাই হয়েছে। অবস্থা খারাপের দিকে। ডক্টর দেখানো জরুরি। এমন পরিস্থিতিতে অফিসে আসবে না বলে সকালে বসকে কল দিয়েছিল ছুটির জন্য, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ হওয়াতে রাইফকে অনুরোধ করেছে যেন একটু এসে কমপ্লিট করে দিয়ে যায়। শেষ করতে করতে দুপুর হয়েই গেল। মোটামুটি ইম্পর্টেন্ট কাজগুলো শেষ রাইফের, বাকিগুলো অন্যরাও করতে পারবে। অফিস সহকারীকে ডেকে সে ফাইল ধরিয়ে দিল বসের কাছে পৌঁছানোর জন্য। নিজের জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়ল বাসার উদ্দেশ্যে। এর ফাঁকে কল করে মায়ের খোঁজ খবর নিতে ভুলল না। হালকা বেগুনি রঙের সালোয়ার কামিজ পরেছে মীরা। কোমর সমান দীঘল কালো ভেজা চুলের আগা হতে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। ভিজিয়ে দিচ্ছে বিছানা। উর্মি ধরম ধরম শব্দ করে মীরার কাছে এসে বসল। সেই যে গিয়েছিল শওকত রহমানের রুমে, মাত্র ফিরল। মীরা উর্মির দিকে এক পলক তাকিয়ে আবারও মুখ ফিরিয়ে আকাশপানে দৃষ্টি রাখল। এমন পরিস্থিতিতে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী স্মরণ করেই আল্লাহর কাছে আশ্রয় প্রত্যাশা করছে। তার জন্য যেটা কল্যাণকর তাই ফরিয়াদ করছে মনে মনে। উর্মি হতাশার শ্বাস ফেলল। মীরার কোলে মাথা রেখে বলল, তোর কি খুব কষ্ট হচ্ছে মীরা? মীরা নিচের দিকে মুখ নামালো। উর্মির মাথায় হাত বুলিয়ে ছোট্ট করে জবাব দিল, না। সত্যি? উর্মি প্রশ্ন করলো ঠিকই, কিন্তু উত্তরের জন্য আর অপেক্ষা করলো না। নিজের মতো করেই বলে গেল, জানিস আমার না খুব কষ্ট হচ্ছে। কেমন অস্থির অস্থির লাগছে। শরীরটাও কেমন অবশ অবশ। অজ্ঞান হব নাকি? কি বলিস এসব? ইয়া আল্লাহ, দেখি ওঠ ওঠ। উর্মি মীরার উত্তেজনা দেখে মুচকি হাসলো। স্মিত হেসে বলল, তোর না জানি কেমন লাগছে। নিশ্চয়ই আমার থেকেও বেশি। হ্যাঁ তো করে বললাম, তবুও মামুজানকে মানাতে পারলাম না। মীরা শান্ত হলো। এখন আর কোনো উত্তেজনা কাজ করছে না তার মাঝে। তবে রাগ হচ্ছে ভেতরে ভেতরে। মাতব্বরি করে ওকে কেন যেতে হবে আব্বাজানের কাছে? উর্মি এবার উঠে বসলো। মীরার হাত ধরে বলল, সবাই এত স্বার্থপর কেন বলতে পারিস? শুধু নিজের ভালো বুঝে। তোর ভালোটা কেউ বুঝলো না। তুই তো বুঝলি। আমি বুঝলে তুই কেন তাহলে বুঝিস না তোর ভালো? এখনো সময় আছে, না করে দে। তুই না করলে মামুজান ঠিক মানবে, বিশ্বাস কর। বিয়ে তো একদিন করতেই হবে উর্মি, আজ হোক কিংবা কাল। এভাবে তো আর জীবন চলে না, তাই না? আব্বাজান কত খুশি দেখেছিস। আমি না করলে অসন্তুষ্ট হবেন তিনি। তাদের অখুশি আমি দেখতে পারবো না। তুই না কর প্লিজ।
অত দূরে যেতে হবে না, বিয়ে যদি করতে হয় কাছেই বিয়ে দেখ, তোকে চোখের সামনে থাকবি তুই। মীরা চোখ ছোট ছোট করে তাকালো উর্মির দিকে। কেমন যেন আভাস পাচ্ছে উর্মির কথায়। সে তো কাউকে বলেনি কিছু, তবে রাইফের কথাও মনে হলো। ভালো না বাসলেও এই কয়েকদিনে কেমন মায়া কাজ করে তার। রাইফের চোখে তাকে পাওয়ার ব্যাকুলতা দেখেছে সে।